সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 জুন শুক্রবার। আজকের সকালে বিশেষ খবরগুলি হলো: কৃষকদের জন্য সুখবর, 23তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা। আগামী শনিবারে পিএম কিষাণের টাকা ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও অনলাইন গেম খেলতে গিয়ে ভয়াবহ পরিণতি। এবার অনলাইনে গেম খেলতে গিয়ে প্রাণ গেল এক তরুণ প্রকৌশলীর। রেশন কার্ড পেতে আর দেরি কেন? নতুনদের জন্য বড় সুখবর দিল মোদী সরকার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার উন্নয়নে নতুন গতি, চালু হচ্ছে টোল ফ্রি অভিযোগ হেল্পলাইন নম্বর। নির্দেশ কৃষ্ণেন্দু পালের। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাস্টার প্ল্যান আসামের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে হচ্ছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 23তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা। শনিবার পিএম কিষাণের অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ হিসাবে দেশের 9.44 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকার বেশি হস্তান্তর করবেন। বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী 23তম কিস্তির সুবিধাভোগীদের মধ্যে 2.18 কোটিরও বেশি মহিলা কৃষক রয়েছেন। এই নতুন কিস্তির অর্থ ছাড়ের পর 2019 সালের 24শে ফেব্রুয়ারি প্রকল্প চালুর পর থেকে পিএম কিষাণের আওতায় মোট বিতরণকৃত অর্থের পরিমাণ 4.46 লক্ষ কোটি টাকারও বেশি হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। 23তম কিস্তির অধীনে পশ্চিমবঙ্গ 45.35 লক্ষের বেশি কৃষক সুবিধাভোগীর অ্যাকাউন্টে 907.21 কোটি টাকার বেশি স্থানান্তর করা হবে। এর ফলে 2019 সালে প্রকল্প চালুর পর থেকে রাজ্যে মোট বিতরণকৃত অর্থের পরিমাণ 15,055 কোটিরও বেশি টাকা পৌঁছবে। কৃষকদের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। অপরদিকে অনলাইন গেমের ভয়াবহ পরিণতি, প্রাণ গেল আরও এক তরুণ প্রকৌশলীর। অনলাইন গেমের আসক্তি আরও এক উদীয়মান তরুণের প্রাণ কেড়ে নিল। অসমের শোণিতপুর জেলার মিরসামরস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি ডিপাতে কর্মরত ডিব্রুগড়ের এক প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রূপম ফুকন। তিনি ডিব্রুগড়ের বড়বড়ুয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত এপ্রিল মাস থেকে রূপম ফুকন মিরসামরি আইওসি ডিপোতে প্রকৌশলী হিসাবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি মিরসামরির গণেশ পাটোয়ারি নামের এক ব্যক্তির ভাড়া বাড়িতে আরও 2 সহকর্মীর সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার দিনের বেলায় নিজের ভাড়া বাড়িতে ঘরেই তিনি চরম পদক্ষেপ গ্রহণ করেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে মিরসামারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। রূপমের সহকর্মীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন গেমের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। অনলাইন গেমে বিপুল আর্থিক ক্ষতির পর সৃষ্ট মানসিক চাপ ও হতাশা সহ্য করতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অপরদিকে রেশন কার্ড পেতে আর দেরি কেন? নতুনদের জন্য বড় সুখবর দিল মোদী সরকার। সাধারণ মানুষের জন্য বড়সড় সুখবর। গণবন্টন ব্যবস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএসকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের অযোগ্য ও ভুয়ো রেশন কার্ড গ্রাহকদের তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার প্রায় 3 কোটি নতুন যোগ্য আবেদনকারীকে রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার পর কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সারা দেশে প্রায় 8,51 লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা করদাতা, 4 চাকা গাড়ির মালিক অথবা যাদের মৃত্যু হয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই তথ্য রাজ্য সরকারের সাথে শেয়ার করা হয়।
রাজ্যগুলো তাদের নিজস্ব যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে 2,21,00,000 অযোগ্য কার্ড হোল্ডারদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। স্পষ্ট করে দিয়েছেন যে এই তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি কেন্দ্রীয়ভাবে করা হয়নি, বরং রাজ্য সরকারগুলো এই দায়িত্ব পালন করেছে। অপরদিকে বরাকের উন্নয়নের নতুন গতি, চালু হচ্ছে টোল ফ্রি অভিযোগ হেল্পলাইন। নির্দেশ কৃষ্ণেন্দুর। উন্নয়নের সুফল সরকারি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে বরাক ভ্যালি উন্নয়ন বিভাগ। চলমান প্রকল্পের গতি বাড়ানো, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় বরাক উপত্যকার উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে যেমন শীঘ্রই একটি টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি অনুষ্ঠিত বরাক ভ্যালির উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, যুগ্ম সচিব ডক্টর খালেদা সুলতানা আহমেদ, উপসচিব মিনু দাস সহ বিভাগের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সভায় যোগ দেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালাও। সভায় বরাক উপত্যকার 3 জেলার চলমান এবং অনুমোদিত উন্নয়নমূলক প্রকল্পগুলি অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন, জনস্বার্থে গৃহীত প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে। বাজেট বরাদ্দের যথাযথ ব্যবহার এবং উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অপরদিকে পুরসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। করিমগঞ্জ পুরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল, জনসংযোগ বৃদ্ধি এবং শহরে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সংগঠনকে আরও সক্রিয় এবং জনমুখী করার আহ্বান জানান। পাশাপাশি বুথভিত্তিক কর্ম পরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নাগরিক সমস্যার কেন্দ্রীয় আন্দোলনের উপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরী, শুভঙ্কর দাস, জ্যোতিষ পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দাস সহ একাধিক শীর্ষ নেতা। এছাড়াও শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুপ দত্ত, রানা শর্মা, আচার্য দুলন পাল, লক্ষ্মী দাশগুপ্ত, সজ্জয় আচার্য, অনুপ কুমার দেব, নারায়ণ চৌধুরী, অহিরঞ্জন দে, অভিজিৎ দে, নিজাম চৌধুরী, ভরত রাউত সহ বহু নেতাকর্মী সভায় অংশ নেন। এই 2 শতাধিক কর্মীর উপস্থিতিতে সভাটি কার্যত জনসমাবেশের রূপ নেয়। অপরদিকে হিমন্ত বিশ্ব শর্মার মাস্টার স্ট্রোক আসামের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। রাজনীতিতে 2026 সালে 18 জুন শাসক দল বিজেপির এবং এনডিএ জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক শক্তি প্রদর্শনের দিন ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভার ডেপুটি স্পিকার পদের জন্য বিধায়ক ডক্টর হাবে টেরনকে এনডিএ প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন, যা জোটের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল হিসাবে বিবেচিত হচ্ছে। এক এনডিএ শক্তি প্রদর্শন। ডেপুটি স্পিকার হিসাবে ডক্টর হাবে টেরনের মনোনয়ন কেবল একটি সাংবিধানিক নিয়োগই নয়, এটি একটি বার্তাকেও 2026 সালের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এনডিএ বিধানসভার মধ্যে নিজেদের দখল আরও শক্তিশালী করতে চাইছে। কার্বি আংলং অঞ্চলের অধিবাসী টেরনকে এই মনোনয়ন দেওয়াকে আঞ্চলিক এবং আদিবাসীর ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টার হিসাবেও দেখা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক কৌশল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছেন। শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা পর্যালোচনা করে এবং নিট ইউজিসি পুনঃ পরীক্ষার প্রস্তুতি তদারকির মাধ্যমে সরকার এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে উন্নয়ন ও প্রশিক্ষণই তাদের অধিকার। বিরোধী দলের মুখোমুখি চ্যালেঞ্জ। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভূমিধস বিজয় লাভ করে। ফলস্বরূপ কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো বিধানসভার মোট একটি কার্যকরী ভূমিকা পালনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বর্তমানে রাজনৈতিক ঘটনাবলী ইঙ্গিত দেয় যে শাসক দল এখনো রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ করার অবস্থায় রয়েছে।